দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি গল্পের লেখক রবিন শর্মা এবং তার বন্ধু জুলিয়ান ম্যান্টেল হলেন এই গল্পের মুখ্য চরিত্র। জুলিয়ান প্রচণ্ড বিত্তশালী হওয়া সত্ত্বেও ভিতর থেকে একদমই খুশি ছিল না এবং একদিন এক হার্ট অ্যাটাকের পর সে তার সমস্ত সম্পত্তি ফেলে কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য ও সাধারণ একটা সুস্থ ও শান্তিপূর্ণ জীবন লাভের উদ্দেশ্যে কাউকে কিছু না জানিয়ে হিমালয়ে রওনা দেয়। এর 3 বছর পর সে ফিরে এলে তার মধ্যে আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এই 3 বছরের সম্পূর্ণ অভিজ্ঞতা সে লেখককে জানায়। সে তার এই যাত্রায় ভারতবর্ষে আসে এবং সেখানে সে যোগী কৃষ্ণ নামক এক ব্যক্তির সান্নিধ্যে আসে এবং তার কাছে জানতে পারে যে তার সমস্ত প্রশ্নের উত্তর সে পেতে পারে শিভানা সাধুদের কাছে, কিন্তু তাদের কাছে পৌঁছানো অত্যন্ত দুরূহ ব্যাপার। অবশেষে বহু দুর্গম পথ অতিক্রম করে সে শিভানা সাধুদের খোঁজ পায়। সেখানে যোগী রমন তাকে আশ্বস্ত করে যে তাদের সমস্ত জ্ঞান, জীবন ধারণের উদ্দেশ্য ও তার বাকি সব প্রশ্নের উত্তর সে পাবে। বেশ কিছুদিন সেই সাধুর সাথে কাটানোর পর একদিন যোগী রমন তাকে জানায় যে মনের অভ্যন্তরীণ শান্তি, আনন্দ ও আধ্যাত্মিক উন্নতির সূত্র লুকিয়ে আছে একটি গল্পের মধ্যে, যার তাৎপর্য জুলিয়ানকেই উদ্ধার করতে হবে। সে তাকে বলে চোখ বুজে গল্পের দৃশ্যটি কল্পনা করতে। গল্পটি ছিল এরকম: মনে করো তুমি একটি অত্যন্ত মনোরম সবুজে পরিপূর্ণ বাগানের মাঝখানে বসে আছো। এই বাগান অপার্থিব সুন্দর ফুলে পরিপূর্ণ, পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও নিস্তব্ধ। মনে করো তোমার কাছে অগাধ সময় আছে এই প্রাকৃতিক মরুদ্যানের সৌন্দর্যকে উপভোগ করার। চারিদিকে তাকিয়ে তুমি দেখতে পেলে এই মায়াবী বাগানের কেন্দ্রে একটি লম্বা লাল 6 তলা উঁচু লাইটহাউস বা বাতিঘর। হঠাৎই বাগানের সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে লাইটহাউসের বা বাতিঘরের দরজাটা খুলে যায় এবং 9 ফুট লম্বা 900 পাউন্ড ওজনের এক জাপানি সুমো পালোয়ান বাইরে বেরিয়ে এসে বাগানে ঘুরতে শুরু করে। তার সম্পূর্ণ দেহ অনাবৃত, শুধু নিম্নাঙ্গে একটি গোলাপি সুতোর ন্যায় কাপড়। এই সুমো যখন বাগানে ঘুরতে আরম্ভ করে তখন সে খুঁজে পায় একটি চকচকে সোনার স্টপওয়াচ, যেটা কেউ হয়তো বহু বছর আগে সেখানে ফেলে গেছে। সে এটার ওপর পা পিছলে বিশাল শব্দ করে মাটিতে আছাড় খেয়ে পড়ে। সে সেখানে স্থির অচেতন হয়েই পড়ে থাকে এবং তাকে ওভাবে পড়ে থাকতে দেখে যখন মনে হবে যে সে হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তখনই সে সংজ্ঞা ফিরে পায়। হয়তো কাছেই ফুটে থাকা হলুদ গোলাপের সুবাস তার জ্ঞান ফিরিয়ে আনে। শক্তি ফিরে পেয়ে সুমো লাফিয়ে উঠে দাঁড়ায় এবং কৌতূহলের সাথে তার বাঁ দিকে তাকিয়ে বিস্মিত হয়ে পড়ে। সে দেখতে পায় বাগানের প্রান্তে থাকা ঝোপের মধ্যে একটি পেঁচালো ঘোরালো পথ। সেই পথ আবৃত হয়ে আছে পথের ওপর ছড়িয়ে থাকা কোটি কোটি হিরে। যে কোনো অজ্ঞাত নির্দেশেই সুমো সেই পথে অগ্রসর হয় এবং এই পথই তাকে নিয়ে যাবে অনন্ত সুখ ও চিরন্তন মুক্তির পথে। অত্যাশ্চর্য বাগান। এই গল্পের বাগান হলো মনের প্রতীক। যদি আমরা আমাদের মনকে একটা উর্বর বাগানের ন্যায় যত্ন করি, তাতে উৎকৃষ্ট চিন্তাধারা কর্ষণ করি, তাহলে সে আমাদের আশাতীত ফল প্রদান করবে। কিন্তু যদি আমরা আগাছার মতো নেতিবাচক চিন্তার শিকড়কে উপড়ে না ফেলে প্রসারিত হতে দেই, তবে মনের অভ্যন্তরীণ শান্তি আমাদের অধরাই রয়ে যাবে। আমাদের জীবনযাত্রার মান নির্ধারিত হয় আমাদের চিন্তা অনুযায়ী। আমাদের কৃত যা কিছু আমরা ভুল বলে মনে করি তা আসলে শিক্ষা। আমাদের জীবনে ঘটা প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা আসলে আত্মনিয়ন্ত্রণের কৌশল রপ্ত করার সুযোগ। মনকে উর্বর বাগানের মতো যত্ন করার 3টি কৌশল। দ্য হার্ট অব দ্য রোজ। সদা চঞ্চল মনকে শান্ত রাখার জন্য যোগী রমন জুলিয়ানকে বলেছিলেন,
একটি নিস্তব্ধ পরিবেশে একটি গোলাপের কেন্দ্রে তাকিয়ে মনোসংযোগ করতে। তিনি বলেছিলেন, গোলাপ আমাদের জীবনের মতো, এর যাত্রাপথ কণ্টকাকীর্ণ, কিন্তু যদি আমরা নিজেদের স্বপ্নের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারি তবেই আমরা এই ফুলের সৌন্দর্য, জীবনের মহিমা উপলব্ধি করতে পারব। আমরা যতই ব্যস্ত হই না কেন, দিনের যে কোনো একটা সময় যদি আমরা স্থির ও শান্ত পরিবেশে বসে কেবলমাত্র একটা কোনো চিন্তার প্রতি একাগ্র হয়ে মনোসংযোগ করতে পারি, তাহলে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারব। অপোজিশন থিঙ্কিং। যখনই আমাদের মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, তখনই দরকার একটা খুব সুন্দর ইতিবাচক চিন্তা দ্বারা তাকে প্রতিস্থাপিত করা বা বদলে দেওয়া। আমাদের মনে একটা নির্দিষ্ট সময়ে কেবলমাত্র একটা চিন্তাই থাকতে পারে এবং আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী তাকে বদলে ফেলতে সক্ষম। যে কোনো চিন্তাই, ইতিবাচক হোক বা নেতিবাচক, এক প্রকার শক্তি বা এনার্জি, এবং আমরা সেই চিন্তাকে যত সময় দেব বা তার প্রতি যত একাগ্র হব, সেই শক্তির প্রাবল্য ততই বাড়তে থাকবে। আর আমরা চাইলেও নেতিবাচক চিন্তা আসা বন্ধ করতে পারবো না। তাই উপায় হচ্ছে, যে মুহূর্তে মনে হবে যে চিন্তাটা ভাবছি সেটা নেতিবাচক, সঙ্গে সঙ্গে তার বিপরীত অর্থাৎ ইতিবাচক চিন্তাটা নিয়ে ভাবতে শুরু করুন। দ্য সিক্রেট অব দ্য লেক। শিবানা গোষ্ঠীর সাধুরা একটি স্থির স্বচ্ছ জলাশয়ের সামনে এসে তার জলে তাকাতো এবং কল্পনা করত তাদের স্বপ্ন, ইচ্ছা বা যা তারা করতে চায় তা বাস্তবায়িত হচ্ছে। এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিস দুবার তৈরি হয়। প্রথমে তা তৈরি হয় আমাদের মনে এবং তারপরেই তার বাস্তবায়িক রূপ লাভ করে। ভেবে দেখুন, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, মানুষের করা যে কোনো আবিষ্কার, সেগুলির কোনোটাই কিন্তু একদিনে সম্ভব হয়নি। সব কিছুই কেউ না কেউ আগে তার মনে ভেবেছে, তারপরে সেটাকে বাস্তবিক রূপ প্রদান করেছে। তাই যা আপনি চান, যেভাবে নিজেকে এবং নিজের জীবনকে দেখতে চান, তা কল্পনা করুন। না, এর জন্য আপনার কোনো জলাশয়ের প্রয়োজন নেই। আপনি নিজের বাড়ি, অফিসে, যে কোনো জায়গায় বসে চোখ বুজে গভীর শ্বাস নিয়ে নিজের কাঙ্ক্ষিত জীবন কল্পনা করুন। আপনার চিন্তা শক্তির অলৌকিক ক্ষমতা আছে আপনার সমস্ত ইচ্ছাকে পরিপূর্ণ করার। প্রতিটি কৌশলই মনোযোগ সহকারে নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে পারলে তবেই তা ফলপ্রসূ হবে। লাইটহাউস বা বাতিঘর। এই গল্পের লাইটহাউস হলো উদ্দেশ্যপূর্ণ জীবনের প্রতীক। লাইটহাউস আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেয় এবং তাকে সঠিক পথে চলতে সাহায্য করে। ঠিক একইভাবে জীবনের যাত্রাপথে সঠিক দিক চলার জন্য জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা প্রয়োজন। প্রকৃত অর্থে জ্ঞানী তারাই যারা খুব ভালোভাবে জানে যে তাদের জীবনে কি চায়, সেটা উপাদানগতভাবে হোক, মানসিকভাবে বা আধ্যাত্মিকভাবে। যদি আপনি এটাই না জানেন যে আপনার গন্তব্য কোনটা, তাহলে আপনি সেখানে পৌঁছাবেন কী করে? কাঙ্ক্ষিত লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য পূরণের জন্য দৃঢ়ভাবে একাগ্রতার সাথে কাজ করে তা অর্জন করতে পারলে মানুষ অফুরন্ত আনন্দের অধিকারী হয়। দ্য পাওয়ার অফ সেলফ এক্সামিনেশন। নিজেকে খুব ভালোভাবে জানুন। কোন কাজটা করতে পারলে আপনি সবচেয়ে বেশি আনন্দ পাবেন? নিজের জীবনকে আপনি ঠিক কোন কাজে লাগাতে চান, যাতে আপনি বিরক্ত হয়ে নয়, বরং অত্যন্ত আনন্দ ও উদ্যমের সাথে সেই কাজটি করে যেতে পারেন। দ্য 5 স্টেপ মেথড অফ অ্যাটেইনিং গোলস। 1. আপনার লক্ষ্য পূরণের ফলাফলের স্বচ্ছ প্রতিচ্ছবি কল্পনা করুন। 2. নিজের ওপর ইতিবাচক চাপ সৃষ্টি করুন সেই কাজের প্রতি উদ্যমী থাকার জন্য। লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট সময়সীমা স্থির করুন এবং আপনার লক্ষ্যকে একটি খাতায় লিখে রাখুন। আমাদের কোনো চিন্তাকে যদি আমরা লিপিবদ্ধ করি, তবে তা আমাদের অবচেতন মনে আলাদা গুরুত্ব পায়। আপনার প্রতিটি লক্ষ্য, তা শারীরিক, আর্থিক বা আধ্যাত্মিক হোক, সেগুলি খাতায় আলাদাভাবে ভাগ করে লিখে রাখুন। 4. এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যে কাজগুলি করা দরকার
তা একটানা 21 দিন অবশ্যই করুন, কারণ কোনো কাজ সম্পূর্ণ ইচ্ছা ও উদ্যম নিয়ে একটানা 21 দিন ধরে করলে তা আমাদের অভ্যাসে পরিণত হয়। 5. লক্ষ্য পূরণের এই যাত্রাকে উপভোগ করুন। কোনো উদ্দেশ্য পূরণের অর্থ এই নয় যে সেটা পাওয়ার জন্য আপনি জীবনের অন্যান্য সমস্ত দিকগুলোকে উপেক্ষা করবেন। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সাথে সাথেই একাগ্র হয়ে নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলুন। সুমো পালোয়ান। এই গল্পের সুমো পালোয়ান হলো জাপানি শব্দ কাইজেনের প্রতীক। জাপানি দর্শন অনুযায়ী এই কাইজেন শব্দের অর্থ হলো অবিরত ও অন্তহীন উন্নতি সাধন। আমাদের বাইরের জগৎ আমাদের ভিতরের জগতেরই প্রতিফলন মাত্র। বাইরের সমস্ত সফলতা শুরু হয় ভেতর থেকেই। নিজের দেহ, মন ও আত্মার ক্রমাগত উন্নতি সাধনের মাধ্যমেই আত্মোন্নতি সাধন সম্ভব। আত্মনিয়ন্ত্রণই হলো জীবন নিয়ন্ত্রণের ডিএনএ। আত্ম-উন্নতি সাধনের কৌশল। ডু দ্য থিংস ইউ ফিয়ার। যে কোনো ধরনের কাজ সফলভাবে করার জন্য দরকার সাহস ও উদ্যমের, এবং এগুলি বাড়ানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে সেই সমস্ত কাজ করা যা করতে আপনি ভয় পান। জীবনের যে কোনো ক্ষেত্রের সীমাবদ্ধতা আমরা আমাদের মনেই তৈরি করি, এবং যদি সেই সীমাকে অতিক্রম করার সাহস আমরা দেখতে পারি তবেই সর্বতোপ্রকার উন্নতি সম্ভব। দ্য 10 অ্যানশিয়েন্ট রিচুয়ালস ফর রেডিয়ান্ট লিভিং। 1. দিনের একটা নির্দিষ্ট সময় অন্ততপক্ষে মিনিট 15 একই জায়গায় বসে নীরবতা ও স্থিরতাকে উপভোগ করুন এবং নিজেকে জানুন। ঘুম থেকে ওঠা থেকে শুতে যাওয়া পর্যন্ত আমরা আমাদের মনকে নানা রকম চিন্তায় ব্যস্ত ও উদ্বিগ্ন করে রাখি। তাই কিছু সময় অন্তত মনকে স্থির রেখে বিশ্রাম দেওয়া একান্ত প্রয়োজন, এবং সম্ভব হলে দিনের অন্তত কিছু সময় প্রাকৃতিক পরিবেশে কাটান। 2. আমাদের দেহ ও মন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। মনকে সুস্থ রাখার জন্য দেহকে সুস্থ রাখাটাও একান্ত প্রয়োজনীয়। তাই নিয়মিত শ্রমসাধ্য ব্যায়াম করুন এবং দেহের প্রতিটি অংশে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তুলুন ও শরীরের সঞ্চলতা বৃদ্ধি করুন এবং নিয়মিত প্রকৃতির মাঝে জোরে হাঁটুন। 3. সজীব প্রাকৃতিক খাদ্য গ্রহণ করুন। সেই শাকসবজি, শস্যাদি ও ফলমূল দিয়ে আপনার খাবারের থালা ভরিয়ে ফেলুন এবং কৃত্রিম সমস্ত খাবার, জাঙ্ক ফুড পুরোপুরি বর্জন করুন। আজীবন একজন আগ্রহী ছাত্রের মতো শিখতে থাকুন। জীবনে ঘটে চলা প্রতিটি অভিজ্ঞতা থেকে জ্ঞান আহরণ করুন এবং সেই জ্ঞানকে কাজে লাগান অন্যকে সহায়তা করার জন্য। এজন্য প্রতিদিন নিয়ম করে অন্তত আধ ঘন্টা কোনো বই পড়ুন। অবশ্যই এমন কিছু পড়বেন যা আপনার মনের বাগানকে আরও উর্বর করে তুলবে। 5. নিয়মিত গভীর মননের অভ্যাস গড়ে তুলুন। দিনের শেষে আপনার সারা দিনে করা কাজগুলি সম্পর্কে ভাবুন, লিখে ফেলুন। আপনি কি কি করছেন, এরপর নিজেই বিচার করুন তার মধ্যে কোন কাজগুলি আরও ভালোভাবে করতে পারবেন, বা এর পরের দিন কোন কাজগুলি আরও গুরুত্ব সহকারে আগে সম্পূর্ণ করবেন। নিজের অন্তর্নিহিত শক্তিকে এভাবে আরও সক্রিয় করে তোলা সম্ভব। 6. প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথেই ঘুম থেকে উঠুন এবং সম্ভব হলে ভোরের সূর্যের আলো নিজের ওপর গ্রহণ করুন। 7. প্রতিদিন কোনো স্নিগ্ধ সুর বা সঙ্গীত শুনুন। 8. প্রতিদিন জোরে জোরে কিছু পজিটিভ অ্যাফার্মেশন করুন যা আপনার ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করে তুলতে সাহায্য করবে। 9. আপনার চরিত্রের সার্বিক বিকাশের জন্য প্রতিনিয়ত সচেষ্ট থাকুন। আমরা যে ধরনের চিন্তার বীজ মনের বাগানে বপন করি সেই অনুযায়ী কর্ম করি। যে ধরনের কর্ম আমরা প্রতিনিয়ত করি সেই অনুযায়ী আমাদের অভ্যাস গড়ে ওঠে। আমাদের অভ্যাসগুলি আমাদের চরিত্র গড়ে তোলে এবং আমাদের চরিত্র অনুযায়ী আমাদের ভাগ্য নির্ধারিত হয়। 10. জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ দিকগুলোর প্রতি প্রাধান্য দিয়ে সাধারণ জীবনযাপন করুন। সমস্ত অপ্রয়োজনীয় অতিশয্য ও বাহুল্য বর্জন করুন। দ্য পিঙ্ক ওয়্যার ক্যাবল। এই গল্পের সুমোর পরনে থাকা গোলাপি সুতোর মতো কাপড় হলো আত্মসংযম ও নিয়মানুবর্তিতার প্রতীক। প্রতিনিয়ত
শৃঙ্খলাবদ্ধভাবে করা ছোট ছোট কাজের মাধ্যমেই আত্মসংযম ও ইস্পাতের মতো মজবুত ইচ্ছা শক্তি গড়ে তোলা সম্ভব। প্রতিযোগিতা অন্যের সাথে নয়, সর্বদা নিজের সাথে করুন। ইচ্ছা শক্তির ক্ষমতা অসীম, তাই মনের সমস্ত পঙ্গু ও দুর্বল চিন্তা ভাবনাগুলিকে সরিয়ে শুধুমাত্র ইতিবাচক চিন্তাগুলোর প্রতি মনোনিবেশ করুন। ইচ্ছা শক্তির তীব্রতা বৃদ্ধি পায় মনের নিয়ন্ত্রণ দ্বারা। যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যখন আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবেন। স্টপওয়াচ। গল্পের চকচকে সোনার স্টপওয়াচ হলো আমাদের সবচেয়ে মূল্যবান বস্তুর প্রতীক, যা হলো সময়। যে সময় একবার চলে যায় তা কখনোই ফিরে আসে না। আমাদের বাংলাতেও একটা প্রবাদ আছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। তাই সময়কে গুরুত্ব দেওয়া খুব দরকারি। জীবনে উন্নতির অন্যতম মূলমন্ত্র হলো সময়ের সঠিক ব্যবহার। আমাদের করা 80% কাজ থেকে আমরা মাত্র 20% ফল পাই। অন্যদিকে আমাদের করা মাত্র 20% কাজ থেকে আমরা 80% ফল লাভ করি। তাই অত্যন্ত জরুরি হলো এই 20% কাজকে চিহ্নিত করে অগ্রাধিকার দেওয়া, যেখানে থেকে আমরা 80% ফল অর্জন করব। এ বিষয়ে রিচার্ড কোচ এর লেখা একটি বই আছে, যা হলো দ্য 80-20 প্রিন্সিপাল। ইয়েলো রোজেস। গল্পের হলুদ গোলাপের সুবাসের তাৎপর্য হলো আমাদের জীবনের মূল্য নির্ধারিত হয় আমাদের অবদানের দ্বারা। আমরা যখন অন্য কারো জীবনকে উন্নত করার চেষ্টা করি, তখন অজান্তেই নিজেদেরকে উন্নত করে তুলি। আমাদের সম্পর্কগুলিকে আমরা আরও সুন্দর করে তুলতে পারি। দ্য পাথ অব ডায়মন্ডস। গল্পের হিরে বিছানো রাস্তা হলো জ্ঞানদীপ্ত জীবনের প্রতীক। কৃতিত্ব বা লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় জীবনের আনন্দের মুহূর্তগুলোকে অবহেলা করা উচিত নয়। এরকম ভাবা উচিত নয় যে আনন্দ শুধুমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পরই পাওয়া যাবে, বরং যাত্রাপথটা উপভোগ করুন ও এগিয়ে চলুন।